আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। কিছুক্ষণ পর অমর একুশে বইমেলার উদ্বোধন চলবে 15 মার্চ পর্যন্ত। শিল্প সংস্কৃতির রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচয় নয় বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত। নতুন গভর্নর মোস্তাকুর রহমানকে স্বাগত জানালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। ডেপুটি গভর্নর সহ উচ্চপদস্থদের সাথে বৈঠক। হাজারীবাগে কিশোরী হত্যায় অভিযুক্ত সিয়ামকে কাঁঠালবাগান থেকে আটক, অস্ত্র ও রক্তমাখা পোশাক উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শিল্প সংস্কৃতিকে রাজনীতিকরণ কখনোই সভ্য দেশের পরিচায়ক নয়। বিভিন্ন ক্ষেত্রে গৌরবদীপ্ত অবদান রাখায় 9 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 21 পদক তুলে দিয়ে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যেন দেশ এগিয়ে যেতে পারে, তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায় তার সরকার। বলেন, 21 ফেব্রুয়ারি ছিল জালিমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রক্তঝরা ভাষা আন্দোলনের চেতনা চির জাগ্রত রাখতে প্রতি বছর দেশপ্রেম ও মননশীল চর্চা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করে আসছে রাষ্ট্র, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এবছর 9 জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে 21 পদক দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদায়ী অন্তর্বর্তীকালীন নির্বাচন, নতুন সরকার গঠন সহ নানাবিধ কারণে এবছর কয়েকদিন পিছিয়ে ফেব্রুয়ারির শেষ ভাগে রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজন করা হয় 21 পদক প্রধান অনুষ্ঠান, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তুলে দেন রাষ্ট্রীয় সম্মাননা। চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, শিক্ষায় মাহবুর আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ, নৃত্যকলায় অর্থী আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার ও সাংবাদিকতায় শফিক রেহমান। সঙ্গীতে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয় ব্যান্ড লিজেন্ড আয়ুব বাচ্চুকে। প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন প্রয়াত এবির স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। এছাড়াও দেশের ইতিহাসে প্রথমবারের মতো হার্ড রক ধারার সঙ্গীতের দল হিসেবে 21 পদক পায় ওয়ারফেস। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের শুরুতেই পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হল মন্ত্রিসভার প্রথম বৈঠক। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নতুন মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সরকার গঠনের পর এইটি ছিল মন্ত্রিসভার প্রথম বৈঠক, আনুষ্ঠানিক বৈঠক। এতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কার সহ বেশ কিছু নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সকাল 10টায় শুরু হওয়া এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যগণ এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। সকালেই তিনি বাংলাদেশ ব্যাংকে যান। এ সময় তাকে স্বাগত জানান উচ্চপদস্থ কর্মকর্তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর বলেন, কাজ শুরুর পর তিনি সবার সাথে কথা বলবেন। দিনের শুরুতেই তিনি বৈঠক করেছেন ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ এবং নির্বাহী পরিচালকদের সাথে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হালনাগাদ পরিস্থিতি অবহিত হয়েছেন। দুপুরের পর তিনি সচিবালয়ে যাবেন, অর্থ মন্ত্রণালয়ে, সেখানে একটি বৈঠক হওয়ার কথা। বুধবার তাকে 4 বছরের জন্য নিয়োগ প্রদান করে অর্থ মন্ত্রণালয়। এর আগে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এদিকে নতুন গভর্নর নিয়োগের পর পরিবর্তন আনা হয়েছে গভর্নর সচিবালয়ের অতিরিক্ত পরিচালক এবং ইডি মহোদয়ের সাথে বক্তব্যের সময় বিভিন্ন জন তাদের বিভিন্ন মতামত প্রদান করেন। তারপর তাদের বক্তব্যের শেষে গভর্নর মহোদয় তার একটি বক্তব্য পেশ করেন। যেহেতু সভাটা ছিল অনানুষ্ঠানিক ধরনের, কারণ এটা অনেকটা ওরিয়েন্টেশন মিটিং, আজকে উনি প্রথম চেয়ার করলেন বাংলাদেশ ব্যাংকে এসে স্বাভাবিকভাবে, এবং তার এই ঠিক ফর্মাল মিটিং যেমন হওয়ার কথা, ইস্যুভিত্তিক বিভিন্ন ইস্যুভিত্তিক মিটিং হয়, এটাকে সেই ধরনের মিটিংয়ে ফেলা যাবে না। উনি প্রথমে এসে আমাদের কিছু মেসেজ দিলেন এবং কিছু ভিশন, উনি কেন্দ্রীয় ব্যাংককে কি ধরনের কালচার দেখতে চান এবং কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি ইকোনমিটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে চান। তো উনি প্রথমে এই যে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের সময় যিনি যারা ছিলেন গভর্নর মহোদয় এবং প্লাস অর্থ উপদেষ্টা সহ তাদের
সাফল্যের কথাই বলি যে যেহেতু খাদের কিনারে প্রায় পৌঁছে গেছিল আমাদের ইকোনমি, সেই ইকোনমিটাকে সেই জায়গা থেকে সরিয়ে এনে একটা লো লেভেল ইকুইলিব্রিয়াম মেনটেন করে কিছুটা গ্রোথ ওরিয়েন্টেড, কিছুটা ইকোনমিক গ্রোথ ড্রিভেন এমপ্লয়মেন্ট জেনারেটেড ইকোনমির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যদিও সেটা সক্ষম হয়নি। কিন্তু তাদের যে সাফল্য সেটা হলো স্টেবল একটা ম্যাক্রো ইকোনমি মেনটেন করতে পেরেছে। এখন বর্তমান গভর্নর মহোদয় এবং নির্বাচিত সরকারের মূল উদ্দেশ্য হবে এই ইকোনমিটাকে স্টেবল রেখে এমপ্লয়মেন্ট কিভাবে জেনারেশন করা যায়, এবং এমপ্লয়মেন্ট জেনারেশন বৃদ্ধি করতে হলে বেশ কিছু প্যারামিটারকে অ্যাড্রেস করতে হবে। সেখানে হাই ইন্টারেস্ট রেট একটা ইস্যু, তার পাশাপাশি মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে প্রাইস স্টেবিলিটিটাকে এনশিওর করা। এগুলো কেন্দ্রীয় ব্যাংক তার জায়গা থেকে যতটুকু পর্যন্ত দায়িত্ব তার শতভাগই তারা পালন করবে, এবং সেই পালন তো আর গভর্নর মহোদয় একা করবে না, টোটাল সেন্ট্রাল ব্যাংক এবং টোটাল ব্যাংকিং সেক্টর মিলে কাজগুলো করবে। তো উনি আমাদের সহযোগিতা কামনা করেছেন এবং আমাদের সকলে যারা বক্তব্য দিয়েছেন তারাও গভর্নর মহোদয়কে শতভাগ সহযোগিতা করার আশ্বাস দিয়ে তাকে বাংলাদেশ ব্যাংকে বরণ করে নিয়েছেন নবনিযুক্ত গভর্নর মহোদয় হিসেবে। তো গভর্নর মহোদয় আজকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো জাস্ট পয়েন্ট আকারে আপনাদেরকে উল্লেখ করছি, এগুলো লিখিত কপি আপনাদেরকে দিব, সেটা আপনাদেরকে পরে আপনাদের টিভি বা পত্রিকার কাজে ব্যবহার করতে পারবেন। উনি বলেছেন ম্যাক্রো ইকোনমিকে স্টেবল রেখে গ্রোথটা বৃদ্ধি করতে হবে ইকোনমি। হাজারীবাগের নবম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিনতিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সিয়ামকে আটক করেছে পুলিশ। রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। এ সময় অস্ত্র ও রক্তমাখা পোশাকও জব্দ করা হয়। বুধবার রাতে হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে কিশোর সিয়ামের ছুরিকাঘাতে নিহত হয় বিনতি। এর আগে রাত 9:15টার দিকে সিসি ক্যামেরার হায়দার হোটেলের গলি ধরে অভিযুক্ত কিশোর সিয়ামের সঙ্গে হাঁটতে দেখা যায় নিহত বিনতিকে। কিছুক্ষণ পরই পাশের অন্ধকার গলি থেকে রক্তাক্ত বিনতির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হয়। এরপর তাকে পাঠানো হয় স্থানীয় একটি হাসপাতালে। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বিনতিকে ছুরিকাঘাতের পর অভিযুক্ত সিয়ামকে রাস্তায় ধারালো অস্ত্র নিয়ে অস্বাভাবিক আচরণ করতেও দেখা যায়। সিয়াম দীর্ঘদিন ধরে মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল অভিযোগ করেন বিনতির বাবা। অভিযুক্তের শাস্তি দাবি করেন স্বজনরা। মনে করছি ছোট পোলাপান দুষ্টামি করতেছে, ঠিক হয়ে যাইব, বুঝতে পারি না ওরা এত দূর যাইব। আমি ফাঁসি চাই, আমার মেয়ের কঠোরতা বিচার চাই, আমার মেয়ের খুনের শাস্তি চাই।